নমস্কার, দেখছেন প্রাইম টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে, চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ালো এবারে এসএসসি এবং রাজ্য। সওয়াল করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসএসসির নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে অবস্থান করলো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা, নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। রাজ্যের করা মামলায় নির্দেশ বিচারপতির, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ করতে হবে। এসএসসি নিয়োগ মামলায় নির্দেশ হাইকোর্টের। বিচারপতি বলেছেন, এত বড় দুর্নীতি, টাকা ফেরতের কথা বলছেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ চাকরি খারিজের থেকেও ভয়ঙ্কর। এদিকে স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হচ্ছে, কারো দোষ প্রমাণ হয়েছে, কোন আইনে আটকানো হবে। একেবারে হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য এবং এসএসসি। চিহ্নিত অযোগ্যদের পাশে স্কুল সার্ভিস কমিশন, সওয়াল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য এবং এসএসসি, ঠিক কি নির্দেশ দিল আদালত, কি জানা যাচ্ছে? তোমাকে প্রথমেই জানাবো দৃষ্টি, কার্যত যে এসএসসির যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে যুক্তি প্রকাশ করেছেন, তিনি যে যুক্তি পেশ করেছিলেন কলকাতা হাইকোর্টে, এবং কার্যত সেই যুক্তি কিন্তু ধোপেই টিকল না। এক্ষেত্রে আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, হাইকোর্ট থেকে সরাসরি নির্দেশ দেওয়া হলো যে যারা অযোগ্য রয়েছে তারা নতুন যে নিয়োগ প্রক্রিয়া, তুমি জানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। শুধু তাই নয়, অংশগ্রহণ তো দূরে থাক, যে যদি কেউ এর মধ্যে অংশগ্রহণ করেও থাকে সেই অংশগ্রহণ আজ থেকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। কিন্তু তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেন হাইকোর্টে, তিনি সওয়াল করেন যে সুপ্রিম কোর্টের কোথাও নির্দেশ দেওয়া হয়নি যে যারা অযোগ্য তারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। সেই মুহূর্তে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি যেটা বলেছেন যে এত বড় দুর্নীতি হয়েছে, এত টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যুক্তি কেন, এই যে মন্তব্য সেই মন্তব্য কেন? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তদন্ত এখনো পর্যন্ত চলছে, তদন্ত শেষ হয়নি। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত তুমি জানো যে চাকরি করার সুযোগ, চাকরি করার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। তাহলে যদি চাকরি করা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন অযোগ্যদের এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন। কিন্তু সেই যুক্তিও কার্যত উড়িয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে যারা অযোগ্য বলে চিহ্নিত তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। শুধু অংশগ্রহণ করতে পারবে না তা নয়, তারা যদি কেউ এর মধ্যে অংশগ্রহণ করে থাকেন তাহলে তাও বাতিল করে দেওয়া হবে। কারণ তুমি জানো যে দীর্ঘদিন ধরে লড়াই চলছে, যোগ্য অযোগ্য নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। রাস্তায় পথে বসেছে চাকরিহারা শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা এখনো পর্যন্ত ধর্নায় বসে আছে তারা বিকাশ ভবনের সামনে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আরেকটা বিষয় জানতে চাইবো যে এসএসসির বিজ্ঞপ্তিতে প্রশ্নপত্রে পরীক্ষার ধরন পাল্টানো হয়েছে, সেই সম্পর্কে কিছু বলেছে আদালত? দেখো, একেবারে তোমাকে জানিয়ে রাখবো যে প্রশ্নপত্র, যে শুধুমাত্র প্রশ্নপত্রের ধরন পাল্টানোর কথা নয়, এক্ষেত্রে বলা হয়েছিল যে বয়সের সময়সীমা থাকবে না। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে সুপ্রিম কোর্ট বয়সের সময়সীমা বেঁধে দিয়েছেন। বলা হয়েছে বয়সের সময়সীমা পার করে গেলে তাহলে এই বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে যারা অযোগ্য বলে এখনো পর্যন্ত চিহ্নিত রয়েছে তারা কেন অংশগ্রহণ করতে পারবে না, সেই প্রশ্ন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ছুড়ে দিয়েছেন। কিন্তু আজ যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা জানি যে অযোগ্য আর যোগ্য নিয়ে একটা জল্পনা চলছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা দুর্নীতিগ্রস্ত, আমরা কিছুক্ষণ আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে কথা বললাম, তিনি যেটা বললেন যে দুর্নীতিগ্রস্ত যারা তারা কি করে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে যদি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবে তাহলে যারা যোগ্য চাকরিহারা শিক্ষক তাদের সঙ্গে তো একটা গুলিয়ে যাওয়ার কথা রয়েছে, একটা গুলিয়ে যাওয়ার একটা
দিক রয়েছে, সেক্ষেত্রে যোগ্য আর অযোগ্যর মধ্যে পার্থক্য কি থাকলো? সুতরাং আজকের যে মামলা হয়েছে, আজকে যে বিচারপতি যে নির্দেশ দিয়েছে, তোমাকে জানিয়ে রাখবো আরো একবার যে তিনি বলেছেন যে যারা অযোগ্য তাদের কার্যত একেবারে এই বিষয়ে বলা যেতে পারে যে রাজ্য একেবারে ধাক্কা খেলো, হাইকোর্টে এসে রাজ্য ধাক্কা খেলো এবং রাজ্যকে অর্থাৎ এসএসসির যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একেবারে কড়া হুঁশিয়ারি, কড়া নির্দেশ দিয়ে বলল যে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া চলবে, সেইভাবেই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং যারা অযোগ্য তাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। একেবারে ধন্যবাদ স্বপ্না। এই বিষয়ে আইনজীবী ফিরদৌস সামিম কি বলেছেন আপনাদের শোনাবো। আদালত টেন্টেড ক্যান্ডিডেটদের পার করেছেন এবং শুধু তাই না, আদালত বলেছে যারা অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন তাদের সমস্ত অনলাইন অ্যাপ্লিকেশন গুলো বাতিল করে দিতে বলেছে। এই টেন্টেড ক্যান্ডিডেট তো এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নির্দেশে বলা আছে এদের প্রয়োজনে সিবিআই কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করবে। তাদের যাদের কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা উচিত, যাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া উচিত, রাজ্য উল্টে তাদের পাশে থাকছে। এখান থেকে পরিষ্কার রাজ্যটা কিভাবে চলছে, রাজ্যটা যেভাবে চলছে প্যাথেটিক ওয়ান। এইভাবে কোনো রাজ্য চলতে পারে না। ওদের কাছ থেকে টাকা না, উল্টে রাজ্য বলছে না না ওদেরই আবার চাকরিতে ঢুকিয়ে দেবো। এই বন্দোবস্ত করা হচ্ছে। আসলে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে যারা চোর, যারা জোচ্চোর তাদের সঙ্গে কতটা এই প্রশাসনিক ভাবে আর একটার পর একটা আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি। চিহ্নিত অযোগ্যদের পাশে এসএসসি, সওয়াল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিহ্নিত অযোগ্যদের পাশে এবারে এসএসসির নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা। হাইকোর্টে অবস্থান স্পষ্ট করল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা, নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এ বিষয়ে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো। দেশের সর্বোচ্চ আদালত যা রায় দিয়েছে তার বাইরে কেউ যেতে পারে না, কোনো অথরিটি যেতে পারে না। তা যদি যায় তা সংবিধান বিরোধী, সংবিধান পরিপন্থী। এটা রাজ্যের সরকার জানেন, রাজ্য সরকারের আইনজীবীরাও জানেন, কিন্তু ইচ্ছা করেই যাওয়ার চেষ্টা এই কারণেই যে গোটা গিয়ে আবার পরীক্ষাটা ইচ্ছা করে নিজেদের তরফ থেকেই যদি হোল্ড করিয়ে দেওয়া যায়, তাহলে মানুষের কাছে গিয়ে সরকার পক্ষ বলতে পারবে যে আমরা চাকরি দিতে চেয়েছিলাম কিন্তু আদালত আটকে দিয়েছে। এক অদ্ভুত পরিস্থিতির সামনে গোটা বাংলার মানুষ দাঁড়িয়েছে, যেখানে আমরা বারংবার দেখতে পাচ্ছি যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও, আদালত খুব স্পষ্টভাবে সবটা বলে দেওয়া সত্ত্বেও পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতে ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করতে চাইছে রাজ্য সরকার। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির সঙ্গে, তিনি কি জানিয়েছেন শুনবো। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল এদেরকে কোনো রাইট দেয়নি, সেখানে এদেরকে চাকরি পরীক্ষায় বসানোর জন্য তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার এবং কমিশন। বারবার বোঝা যাচ্ছে রাজ্য সরকার এবং কমিশন এই অযোগ্যদের পাশে আছে এবং এই মামলাটা যদি প্রথম থেকে দেখেন, এই অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়া হয়েছে। প্রথমে 8,000 চিহ্নিত অযোগ্য, সেটা যদি মেনে নিত তাহলে 26,000 চাকরি আজকে বাতিল হতো না। পুরোটাই রাজ্য সরকারের দায়, কমিশনের দায়। এই মামলাটা পার্টলি এখনো হয়েছে, আমার বিশ্বাস এই মামলাটা অ্যাপিলও হবে। অ্যাপিল হবে, বোথ সাইডই অ্যাপিল করবে, কারণ এখানে যে একাডেমিক স্কোর যেভাবে ডিভাইড করেছে সেটাও একটা নিয়ে প্রশ্ন আছে। আমার মনে হয় পার্টি যারা আছেন তারা এটা নিয়ে অ্যাপিলে নিশ্চয়ই যাবেন। হাইকোর্টের রায়ের পর চাকরিহারা শিক্ষকরা কি জানিয়েছেন আপনাদের শোনাবো। বিচারপতিকে এই রায় দেওয়ার আগে তো সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছিল এসএসসিকে। শুধু সুপ্রিম কোর্ট মডালিটিটা এসএসসিকে ঠিক করে দেয়নি, কারণ এসএসসি একটা দুর্নীতি করেছে। আজ পর্যন্ত যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং গভর্নমেন্ট যখন একটা লাইভ ফুটেজে বলে দেয় যে আমরা টেন্টেড থেকে অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করে দেবো, সেখানে এসএসসি বা কী করবে, কারণ নোটিফিকেশনও আমাদের গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীর হয়ে বেরোতে পারে। সেটা নিয়েই যখন একটা নোটিফিকেশন বেরোলো যেটা ত্রুটিপূর্ণ নোটিফিকেশন, সেটা এসএসসিও নিজে জানতে যে কোন কোন জায়গাগুলোয় ত্রুটি আছে, এগুলোর ওপর কেস হবে, এবং তারা চাইছে যেন তেন প্রকারণে আমরা পরীক্ষাটা নেব, আমরা যে দুর্নীতিটা করেছি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। সেই জন্যই আজকে সৌগত রায়ের কাছে বেঞ্চে দিয়েছিল। তিনি যদি এই নোটিফিকেশনটাকে বেআইনি বলতে পারতেন আমার মনে হয় যে খুব ভালো হতো। হাইকোর্টের যখনই রায় বলা হয়েছিল যে যোগ্য অযোগ্যের লিস্টটা আলাদা করার জন্য, সেটা যদি তখনই করা হতো তাহলে এই কিছু পরিমাণ অযোগ্য আর ওনাদের দুর্নীতির জন্য এই যে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আজকে পথে বসতে হতো না।
পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেল তাদের অপদার্থতার জন্য। সেই অপদার্থ এসএসসি এবং সরকারের দুর্নীতির জন্য আজকে পুরো প্যানেল ক্যান্সেল হলো। টার্মিনেশন তো যারা টেন্টেড তারা টাকা দিয়েছে, তাদের টার্মিনেশন তো ধরানোই হলো না। আমাদেরকেও অনৈতিকভাবে মানে পথে বসিয়ে দেওয়া হলো, আমাদের যোগ্য অধিকার কেড়ে নেওয়া হলো এবং স্কুল থেকে ঘাট ধাক্কা ধরে বার করে দেওয়া হলো। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন আপনাদের শোনাবো। করবে না, কারণ তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। 2022 সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে 26,000-এর চাকরি যেত না। তিনি 7,000 অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন। টিচারদের মধ্যেও যোগ্য আছে, অযোগ্য আছে, অযোগ্যর সংখ্যা কম। নন টিচিং এর মধ্যেও যে 4,000, 2,400 আছে যোগ্য, আমরা জানি 1,600 অযোগ্য। কিন্তু আজকে পুরো 26,000-কে পথে বসালো মমতা ব্যানার্জি। সেদিন 22 সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তারা 10 বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে চুয়ারের স্ট্যাম্প লাগলো। এর থেকে বড় অপমান, শুধু অর্থনৈতিক অপমান নয়, সামাজিক অপমান আর কিছু হতে পারে না। এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আমি ওনার সাথে 4 বছর মন্ত্রী ছিলাম। আমি জানি যে বাকি সব ল্যাম্পপোস্ট। আমি মেদিনীপুরের ছেলে, বীরেন শাসমলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, মাথা নত করতে জানে না। ল কলেজের রেজিস্ট্রারকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবারে ল কলেজের রেজিস্ট্রারকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। উপাধ্যক্ষের উপস্থিতির সময় ঘিরে নয়া বিতর্ক তৈরি হয়েছে। 25শে জুন কলেজে কতক্ষণ ছিলেন ভাইস প্রিন্সিপাল? ঘটনার দিন কলেজে ঢোকেন 9টা 50 মিনিটে, কলেজ থেকে বেরিয়ে যান 9টা 50 মিনিটে, অর্থাৎ ইন টাইম এবং আউট টাইম রেজিস্টার খাতায় কিন্তু সেমই দেখাচ্ছে। রেজিস্টার খাতায় সকাল নাকি রাত তা কিন্তু স্পষ্ট নয়। যদিও ঘটনার দিন কলেজে ছিলেন না বলে আগেই দাবি করেছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। এবার ওই বিতর্কের পর আজ তিনি দাবি করেছেন যে তিনি ওই দিন অর্থাৎ 25শে জুন তিনি জিবি মিটিং এ ছিলেন। কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। এ বিষয়ে কলেজের অধ্যাপক কি বলেছে আপনাদের শোনাবো। যা গভর্নিং বডি দিয়েছে সব নোটিশে দেওয়া। আজকে কারা কারা আসবে ম্যাডাম? এলএলএম স্টুডেন্ট, ফর্ম ফিল আপ, হ্যাঁ, আর স্টাফস। যা গভর্নিং বডি দিয়েছে সব নোটিশে দেওয়া। আজকে কারা কারা আসবে ম্যাডাম? এলএলএম স্টুডেন্ট, ফর্ম ফিল আপ, হ্যাঁ, আর স্টাফস। এক সপ্তাহেরও বেশি সময় পর অবশেষে আজ সোমবার খুলল কসবার ল কলেজ। একেবারে আপনারা সকলেই জানেন যে গত 25শে জুন গণধর্ষণের ঘটনা ঘটেছিল কসবার এই আইন কলেজে। সেই থেকেই কিন্তু বন্ধ ছিল কলেজে পড়ুয়াদের পঠন পাঠন। আর অবশেষে সোমবার এক সপ্তাহেরও বেশি সময় পর খুলল কসবার ল কলেজ। এ বিষয়ে কিন্তু আগেই অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঘটনার পর থেকেই বন্ধ ছিল কলেজ। এ নিয়ে আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। আর এবারে অবশেষে সোমবার খুলল কসবার ল কলেজ। বেশ কিছু বিধি রয়েছে, একেবারে সকাল থেকেই কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। সেই নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু খুলেছে কসবার ল কলেজ। এ বিষয়ে পড়ুয়ারা কি জানিয়েছেন আপনাদের শোনাবো। আতঙ্ক থেকে বেশি ঘেন্নায় আছে। কলেজে আসতে হবে, কারণ ওটা আমাদের ক্যারিয়ারের জন্য। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? মানে এই যে ঘটনা, ওটা নিয়ে কোনো কমেন্টস, ওটা নিয়ে নো কমেন্টস। বলছি আজকে সিকিউরিটি কেমন দেখলে? এখন নিজের কলেজে পুলিশ দেখতে কার ভালো লাগে? নিজের কলেজে পুলিশ দেখতে কারোর ভালো লাগে না। যে কোনো কেস হোক, চুরি চামারি কেস হোক, তো আমাদের পক্ষে আয়রানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই রেপ করে দিয়েছে। এই আয়রানিটা আমাদের খুবই টুইস্টেড, আর কিছুই বলার নেই। আমাদের রোস্টার ক্লাস চলছিল, তার মধ্যে এটা হয়েছে সমস্যাটা। আমাদের এক্সাম মানে নভেম্বরে নাগাদ হতে পারে, তো সেইখানে এখন রোস্টার ক্লাস মানে এর জন্য পড়াশোনা তো কিছুটা নষ্ট হলো নাকি? হ্যাঁ, তো ওরকমই হচ্ছে।
মানে কি চাইছে এখন তা স্বাভাবিক হোক? অবশ্যই। গণধর্ষণের ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে অভিভাবকরা, কি বলছেন তারা শুনবো। এখানে সেরকম কোনো অসুবিধা দেখেনি, সব ঠিকঠাক ছিল। গেছিলেন ইউনিয়ন রুমে গেছি, কোনো অসুবিধা ছিল না, কোনো কিছু অসুবিধা দেখেনি। ফর্ম সাইন করেছিল ইউনিয়ন রুমে? না, আচ্ছা, কিছুই করেনি। মানে নিয়ম আগে মানা হতো? হ্যাঁ, সব ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, আমরা এক্সপেক্ট করিনি এইসব কিছুই, স্বাভাবিকই ছিল সব কিছু, কোনো কিছু অসুবিধা দেখেনি আমরা। একটু ভয় তো থাকবে, আমরা গার্জিয়ান হিসাবে যেহেতু চিন্তিত এরকম একটা বিষয়, ছাড়া এমনি আর কোনো সমস্যা নেই। আমরা তো এখানে প্রথম বছর এসেছি এবছর, এই জন্য আমরা সেইভাবে কোনো কিছুই আমাদের চোখে তেমন কিছু পড়েনি। শুনেছেন তো এই অভিযোগ? হ্যাঁ শুনেছি, কিন্তু আমরা সেভাবে কিছু দেখেনি কাছ থেকে, আমাদের কোনো প্রবলেম আপাতত হয়নি। এবার কতটা কি আছে না আছে আমাদের জানা নেই সঠিক। ভয় তো লাগবে অবশ্যই, আমরা গার্জিয়ান প্যারেন্টসদের তো ভয় থাকবেই, অবশ্যই ভয় আছে। এবার দেখা যাক কতটা কি সিকিউরিটি দেয় কলেজ থেকে। কাটোয়ায় বিস্ফোরণ স্থলে বোম স্কোয়াড। এবারে কাটোয়ায় বিস্ফোরণ স্থলে বোম স্কোয়াড, বিস্ফোরণ স্থলে ফরেনসিক দল, বিস্ফোরণ স্থলের নমুনা সংগ্রহ করা হয়, বিস্ফোরণ স্থলের ভিডিওগ্রাফিও করা হয়। আপনারা সকলেই জানেন যে কাটোয়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজোয়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং জখম হয়েছেন একজন। এ বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, এবারে কাটোয়ায় বিস্ফোরণ স্থলে বোম স্কোয়াড, বিস্ফোরণ স্থলে ফরেনসিক দলও, বিস্তারিত জানবো। দেখছিলাম যে কাটোয়ায় শনিবার রাতে যে বিস্ফোরণ ঘটেছিল সেখানে একজনের মৃত্যু হয় এবং সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আরেকজনকে ধরে। সেখানে দেখা যায় যে এই যে গোটা এলাকাটা বিস্ফোরণের ফলে বাড়িটা একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়, গোটা বাড়ি উড়ে গিয়েছিল। সেই ঘটনাস্থলেই আসে ফরেনসিকের একটি টিম, পাশাপাশি বোম স্কোয়াডের একটি দল এদিন আসে। তারা মূলত ওই যে বাড়িটি রয়েছে সেই বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে এবং বাড়ির মধ্যে নতুন কোনো বিস্ফোরক আছে কিনা সেটাও তারা দেখে, এবং যে কারণের জন্য দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়েছিল। দমকল বাহিনী একটি ইঞ্জিন ঘটনাস্থলে থাকে। ওই বাড়ি থেকে বেশ কিছু নমুনা সংগ্রহের পাশাপাশি ভিডিও ফটোগ্রাফি তারা করেন, কত পরিমাণ বিস্ফোরক ছিল এবং কি ধরনের বিস্ফোরক রাখা হয়েছিল সমস্ত কিছু খতিয়ে দেখার জন্যই মূলত এই টিম আসে এবং তারা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। এই রিপোর্ট আসার পর জানা যাবে যে বাড়িতে পরিমাণ কতটা ছিল বিস্ফোরক এবং কি ধরনের বিস্ফোরক সেখানে ছিল এবং কত পরিমাণ বোমা সেখানে মজুদ ছিল, সমস্ত বিষয় এরপরে হয়তো সামনে আসবে। বৃষ্টি, একেবারে ধন্যবাদ বিধান। এবারে হাওড়া নরসিংহ দত্ত কলেজে র্যাগিং এর অভিযোগ ওঠে। হাওড়া নরসিংহ দত্ত কলেজে অবশেষে শোকজ অভিযুক্ত টিএমসিপি নেতা, শোকজ করা হয়েছে টিএমসিপি নেতা সৌভিক রায়কে। একেবারে হাওড়া নরসিংহ দত্ত কলেজের র্যাগিং, 1.5 বছর আগে র্যাগিং এর অভিযোগ ওঠে। অবশেষে শোকজ অভিযুক্ত তৃণমূল টিএমসিপি নেতা, শোকজ টিএমসিপি নেতা সৌভিক রায়। ইউনিয়ন রুমেই মদ্যপানের আসর। একেবারে হাওড়া নরসিংহ দত্ত কলেজের র্যাগিং। হাওড়ার এনডি কলেজের র্যাগিং অভিযোগ টিএমসিপি নেতার বিরুদ্ধে। 2024 সালে র্যাগিং এর অভিযোগ ওঠে সৌভিক রায়ের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ছাত্রদের অশ্লীল ছবি ভাইরালের হুমকি দিয়েছেন তিনি। একেবারে এই ঘটনায় শোকজ টিএমসিপি নেতা সৌভিক রায়। অবশেষে শোকজ অভিযুক্ত টিএমসিপি নেতা সৌভিক রায়। কসবা ল কলেজের পর হাওড়া নরসিংহ দত্ত কলেজের র্যাগিং এর অভিযোগ ওঠে। অবশেষে শোকজ করা হলো অভিযুক্ত টিএমসিপি নেতা সৌভিক রায়কে। কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, হাওড়া নরসিংহ দত্ত কলেজের র্যাগিং, অবশেষে শোকজ করা হয়েছে অভিযুক্ত টিএমসিপি নেতা সৌভিক রায়কে। ঠিক কি অভিযোগ শান্তনু? অভিযোগ তার বিরুদ্ধে যেটা, যখন কলেজেতে পাস আউট হয়ে গেল, কলেজে অবারিত ছিল তার দাপট এবং নবগত যারা নতুন পড়ুয়া আসছে তাদের র্যাগিং, তাদের যা পোশাক খুলে দেখা, যৌন ভঙ্গ দেখা ইত্যাদি, এইসব র্যাগিং এর অভিযোগ তার বিরুদ্ধে ওঠে এবং এটা চাপা ছিল। তবে 2014 সালে এটা ভাইরাল হয় সেই ভিডিও, এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার পর কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই সৌভিক রায়ের বিরুদ্ধে অভিযোগ এনে তাকে গ্রেপ্তারের দাবি তোলা হয়। কিন্তু ইন্টারনাল যে অভিযোগগুলো জমা পড়েছিল র্যাগিং হওয়ার পর ছাত্রদের পক্ষ থেকে যে অভিযোগ জমা পড়েছিল, সেখানে কিন্তু
ব্যাটরা থানায় কোনো অভিযোগ জমা পড়েনি, এমনটাও পুলিশ সূত্রে জানা গেছে। তবে যে অভিযোগটা ছিল সেটা পার্টির অভ্যন্তরে এবং পার্টির উচ্চতর নেতৃত্বের কাছেও এই অভিযোগগুলো জমা হয়েছিল। তারপরে এই পার্টির অভ্যন্তরে তার ইনভেস্টিগেশন হয়। এখন সেই ইনভেস্টিগেশনের পরে সৌভিক রায়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি বলেই সেটা জানা যায় এবং সে ক্লিন চিট পায়, অর্থাৎ সে দোষী নয় বলেই হয়তো জানিয়েছিল। তারপরে পরবর্তীতে 2025 সালে যখন এই মনোজিৎ মিশ্রর ঘটনা আর কসবা ল কলেজের যে ঘটনা সামনে যখন চলে আসে, এরপরে এই ভিডিও নতুন করে আবার ভাইরাল হতে শুরু করে এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই রীতিমতো শোরগোল পড়ে যায় এবং চাপানোতর তৈরি হয় যে এখনো কেন সৌভিক রায় বহাল তবিয়তে রয়েছে এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন যে তাদের যে দাপট ছিল কলেজের পক্ষ থেকে সেই দাপট বন্ধ করা হলো, বহিরাগতদের যে প্রবেশ সেইটাই অনেকটা নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু সবটা হয়নি। তবে সৌভিক রায়ের ঘটনা সামনে আসার পর থেকে তাকে আর কলেজে ঢুকতে দেওয়া হয় না। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে, কলেজের বাইরে যেসব অনুষ্ঠান হতো সেখানে সৌভিককে দেখা যেত, তবে তার দাপট তিনি যে অনুভব করতেন সেটাও এই প্রিন্সিপাল জানিয়েছেন। তবে এই ঘটনার পরে আজকে এটা জানা যাচ্ছে পার্টির সূত্রে, তৃণমূল সূত্রে, যে তাকে শোকজ করা হয়েছে। সৌভিক রায় তিনি বলেছেন যে তিনি একেবারেই নির্দোষ। তাকে বরঞ্চ যে ছবিতে দেখা যাচ্ছে তিনি তার এই র্যাগিং এর বিরোধিতা করে তিনি হয়তো ধমক টমক দিচ্ছেন এমন একটা বিষয়, অর্থাৎ তিনি সরাসরি ভাবে র্যাগিং এ যখন ঘটনা ঘটছে তিনি যে উপস্থিত এটা তিনি প্রমাণ করাতে চাইছেন যে তিনি ছিলেন না। অর্থাৎ এই বিষয়ে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেছেন তিনি শোকজের জবাব শীঘ্রই দেবেন পার্টিকে। দৃষ্টি। ধন্যবাদ শান্তনু। ইউনিয়ন রুমে মদ্যপানের আসর, বালুরঘাট কলেজের 2022 সালের ভিডিও এবারে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ইউনিয়ন রুমে মদ্যপান টিএমসিপি সভাপতির পাশে রয়েছেন এক মহিলাও, বসে রয়েছেন তিনি। ভালো করে দেখুন ভিডিও প্রকাশ বিজেপির অফিসিয়াল পেজে। ইউনিয়ন রুমেই মদ্যপানের আসর, বালুরঘাট কলেজের 2022 সালের ভিডিও ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে। সেই ভিডিও রেখেছি আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন রুমে মদ্যপান টিএমসিপি সভাপতির পাশে বসে রয়েছেন এক মহিলাও। ভালো করে দেখুন সেই ভিডিও প্রকাশ করেছে বিজেপির অফিসিয়াল পেজ থেকে। ইউনিয়ন রুমে মদ্যপানের আসর, ইউনিয়ন রুমে মদ্যপান টিএমসিপি সভাপতির। এ বিষয়ে কি বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, শোনাবো। 2022 সালে আমি সভাপতি ছিলাম না, জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হই। যারা যুক্ত রয়েছে ভিডিওতে তাদের সাথে আমি সকালে কথা বলি, তারা পরিষ্কার অস্বীকার করেন যে এটা ইউনিয়ন রুমের কোনো ভিডিও না। এবং এই ভিডিওতে সুরজ সাহা বলে যাকে দেখা যাচ্ছে, সে এই ভিডিওতে ছিল কিনা তাকে পরে অ্যাড করা হয়। তো প্রথমত গোটা ভিডিওটা আমিও 2-3 বার ভালো করে দেখার পর আমি দেখছি যে এখানে ইউনিয়ন রুম কোথাও লেখা নেই, কিন্তু আর কোথাও বোঝাও যাচ্ছে না এটা ইউনিয়ন রুম। আমরা বারবার জানি যে বরাবর দেখে এসেছি যে বিরোধী সংগঠন বিজেপি হোক বা বাম হোক, তারা তৃণমূল কংগ্রেসই হোক বা তৃণমূল ছাত্র পরিষদকেই হোক বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া টার্গেট করে কালিমালিপ্ত করার চেষ্টা করে। এটা আমার বর্তমান পরিস্থিতিতে এই লোকাস্ট্যান্ডিতে আমার মনে হচ্ছে যে এটা শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদকে আরো কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। ইউনিয়ন রুমেই মদ্যপানের আসর, বালুরঘাট কলেজের 2022 সালের ভিডিও প্রকাশ বিজেপির অফিসিয়াল পেজে। বিজেপির ঠিক কি অভিযোগ আমরা শোনাবো। সেটা হচ্ছে বালুরঘাটের এই ঘটনাটা যদিও পুরানো, কিন্তু এই যে বালুরঘাট কলেজের ক্যাম্পাসে এই যে মদ খাওয়া মহিলাদের নিয়ে এসে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ঘটনা, এগুলো পুরনো ঘটনা হলেও এটা প্রতিনিয়তই ঘটনাগুলো ঘটে। সেই ঘটনা এইটা প্রকাশ্যে এসেছে, বাকি ঘটনাগুলো প্রকাশ্যে আসে না, সেই জন্য আমরা সকলে জানতে পারি না। এখনো পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে চলেছে, শুধুমাত্র বালুরঘাট কলেজে নয়, এইটা পুরো পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটে। এবং যেই কারণে মহামান্য হাইকোর্ট যে রায়টা দিয়েছে সমস্ত কলেজ ক্যাম্পাসগুলোতে আর সেই ক্যাম্পাসগুলো বন্ধ রাখার জন্য, তো সেই কারণে আদালত বুঝতে পেরেছে বিশ্ববিদ্যালয়ে বিধায়কের দাদাগিরির ভিডিও এবারে ভাইরাল করেছে বিরোধী দল
শুভেন্দু অধিকারী বিতর্কে ডেবরার তৃণমূল বিধায়ক, সহকারী রেজিস্ট্রারকে লাথি বিধায়কের, বিতর্কে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভিডিও ফেক বলে দাবি করেছে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এদিকে বিশ্ববিদ্যালয় বিধায়কের দাদাগিরি, ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর, বিতর্কে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে সহকারী রেজিস্ট্রারকে লাথি মারছেন বিধায়ক। এ নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি জানিয়েছেন শোনাবো। এটাই তৃণমূল, আর কি করা যায়, এটাই তৃণমূল। এটা না করলে তৃণমূলের পথ থাকবে না। তৃণমূল নেত্রী বেবি কোলেকে সাসপেন্ড করলো এবারে দল। আপনারা সকলেই জানেন যে খড়গপুরে প্রকাশ্য রাস্তায় বাম নেতাকে, বামপন্থী নেতাকে অনিল দাসকে কিন্তু মারধর করেছিল এই অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে। একেবারে সেই ছবি রেখেছে আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবীণ বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধর, বেধড়ক মারধর করছেন তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবল। এরপরই কিন্তু তাকে শোকজ পাঠানো হয়েছিল দলের পক্ষ থেকে, তাকে শোকজ করা হয়। আর এবার দলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলো যে বেবি কোলেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী, দেখে নেব। ঘটে যাওয়া যে ঘটনা, প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মারধর, যে তৃণমূল নেত্রী, স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল এবং সে প্রকাশ্যে সেই ছবি ভাইরাল হয়েছিল, এবং এই ঘটনার পরই কিন্তু দলের যে জেলা নেতৃত্ব তাকে কিন্তু বেবি কোলেকে কিন্তু শোকজ করেছিলেন। কিন্তু এরপরে দেখা গেছে যে বেবি কোলের বিরুদ্ধে কিন্তু সে প্রবীণ বাম নেতা অনিল দাস কিন্তু থানায় অভিযোগ করেছেন, এবং থানায় অভিযোগ করার পরে কিন্তু বেবি কোলের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। পাল্টা বেবি কোলেও কিন্তু অনিল দাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই ঘটনার পরে কিন্তু দলীয়ভাবে তাকে কিন্তু শোকজ করা হয়েছিল বেবি কোলেকে, এবং সেই শোকজের পরেও কিন্তু আজকে দেখা গেছে যে এই তৃণমূলের যে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভায় কিন্তু মেদিনীপুরে উপস্থিত হয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ দলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার সহ বৈঠক হয় এবং জেলা নেতৃত্বের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকের পরে কিন্তু তৃণমূলের যে রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কিন্তু সাংবাদিকদের জানান যে এই বেবি কোলে যে তৃণমূল নেত্রী বেবি কোলের এই ঘটনায় কিন্তু দল কিন্তু তাকে বহিষ্কার করেছে, তবে সমর্থন করে না। একজন প্রবীণ এই বাম নেতা অনিল দাস তিনি কিন্তু পুলিশের উপর ভরসা রাখতে না পেরে কিন্তু তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আজকে যে এই দলের যে ঘোষণা, রাজ্য নেতৃত্বের যে ঘোষণা যে তৃণমূল নেত্রী যে বেবি কোলে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, এবং বহিষ্কার করার পরেই কিন্তু পুলিশ কি ব্যবস্থা নেয় এই বেবি কোলের বিরুদ্ধে, সেটাই এখন সবচেয়ে বড় বিষয়। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দী, নিউজ টাইম। এ বিষয়ে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার তিনি কি জানিয়েছেন শোনাবো। একজন বামপন্থী নেতা, বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা, দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করেন, এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। আমাদের দলের অনুশাসন খুবই কঠোর, মমতা বন্দ্যোপাধ্যায়ের 0 টলারেন্স। এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সি জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। এটাই আপনাদের জানিয়ে রাখলাম। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তাল কাটলো, নিজের গড়েই মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তাল কাটলো রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক জেলা পরিষদের সদস্যকে আক্রমণ করেছেন। সেই
এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে আমরা শুনবো। 21শে জুলাইয়ের মিটিং মতান্তর হয়েছে বলে আমাদের কাছে কোনো এখন অবধি খবর নেই। তবে এটা হওয়া সমীচীন নয়, যে কোনো একটা ইনার মিটিং, পার্টি ইনার মিটিংয়ে এইসব হওয়াটা সমীচীন নয়। কারণ বড় পরিবার, মতের অমিল হয় একটু, আবার পরে ঠিক হয়ে যায়। এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব, তারা কি বলেছেন আপনাদের শোনাবো। এখন শেষের সময় এসছে। মালদা জেলায় কয়েকদিন আগে দেখলাম 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে প্রবীণ বিধায়ককে অপমান করা হলো। আজকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই, তিনি মন্ত্রী। সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে, ওর ঘরে দোষ চাপাচ্ছে, ওকে সন্দেহ করছে। তৃণমূলের শেষের সময় আগত হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। কালীগঞ্জে মৃত নাবালিকার বাড়িতে গেলেন এনসিডব্লিউর সদস্যা। একেবারে কালীগঞ্জে মৃত নাবালিকার বাড়িতে গেলেন এনসিডব্লিউর সদস্যা। এই ছবি একেবারে রাখবো আপনাদের সামনে। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন অর্চনা মজুমদার, এনসিডব্লিউর সদস্য অর্চনা মজুমদার। এদিকে বিস্ফোরক দাবি করেছেন নিহতের মা। তিনি বলেছেন যে পুলিশ কাজ করতে চাইছে কিন্তু তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। ঠিক কি অভিযোগ তামান্নার মায়ের, আমরা শোনাবো। আমার চাই আমার মেয়ের খুনিদের শাস্তি, সমাজকে দুষ্কৃতি মুক্ত করতে আমি চাই। ওনাকে জানালাম, উনি আশ্বাস দিলেন উনি পাশে থাকবেন। পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না, ওই জন্য এখনো ভয় লাগছে, এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা সম্পূর্ণ দিদি করতে দিচ্ছেন না, মমতা দি পুলিশকে কাজ করতে দিচ্ছেন না। ওই জন্য পুলিশের কাজও করতে চাইলেও পুলিশের নাকি হাত বাঁধা আছে, পুলিশকে কাজ করতে দিচ্ছেন না। তো ওই জন্য আমি পুলিশের উপরে ভরসা করেই চলছি, পুলিশকে ভরসা করেই কিন্তু চলছি। বাট পুলিশে করছে না কাজ, বাধ্য হয়ে আমাকে অন্য কিছু করতে হবে। আমাকে এমনও করতে হতে পারে আমি তামান্নার আব্বু মা সহপরিবার মিলে থানায় অনশনে বসতে পারি, বাধ্য করছেন উনি। প্রাইম টাইম এখনকার মতো এই পর্যন্তই। সন্ধ্যে 7টায় বৃষ্টির সঙ্গে দেখুন বেঙ্গল লাইন শুধুমাত্র নিউজ টাইমে।